প্রিয় বন্ধুরা, জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভারতবর্ষের গুরুত্বপূর্ণ কিছু পত্রপত্রিকা ও সংবাদপত্র সম্পর্কে। এই পত্রিকাগুলি কত সালে প্রকাশিত হয়েছিল, এই পত্রিকার সম্পাদনা কে করতেন, এই পত্রিকাটির বিশেষত্ব কী ছিল, এই সমস্ত বিষয় নিয়েই আমরা আলোচনা করব আজকের ক্লাসে। তাই দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, বেঙ্গল গেজেট এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে জেমস অগাস্টাস হিকি। জেমস অগাস্টাস হিকি ছিলেন বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক। 1780 সালে কলকাতা থেকে এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। এই পত্রিকাটি ইংরাজি ভাষায় প্রকাশিত হতো। এটি ছিল সাপ্তাহিক পত্রিকা। জেমস অগাস্টাস হিকি ছিলেন একজন আইরিশ অর্থাৎ আয়ারল্যান্ডের লোক। তিনি তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের স্ত্রী লেডি হেস্টিংসকে ব্যঙ্গ করেছিলেন। ব্যঙ্গ করে তার জেলে যেতে হয়েছিল। জেলে বসেই তিনি এই পত্রিকায় লেখালেখি করার আগ্রহটা পান। সেখান থেকেই তিনি পত্রিকা সম্পর্কে ধারণা লাভ করেন এবং পরবর্তীকালে তিনি এই বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রকাশিত করেন। এই বেঙ্গল গেজেট পত্রিকাটি 1780 সালের 29শে জানুয়ারি প্রথম প্রকাশিত হয় এবং এটি মাত্র 2 বছর টিকেছিল। 1782 সালের 23শে মার্চ এটি বন্ধ হয়ে যায় এবং এটি একটি কাগজে মুদ্রিত পত্রিকা ছিল, যার দৈর্ঘ্য ছিল 12 ইঞ্চি এবং প্রস্থ 8 ইঞ্চি। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, সমাচার দর্পণ পত্রিকা এর পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই পত্রিকার সম্পাদক ছিলেন মার্সম্যান। মার্সম্যান ছিলেন সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক। 1818 সালে কলকাতা থেকে এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। এটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা এবং এটি বাংলা ভাষায় প্রকাশিত হতো। প্রথমে সাপ্তাহিক পত্রিকা থাকলেও পরবর্তীকালে এটি সপ্তাহে 2 বার প্রকাশিত হতো। এই পত্রিকাটি মূলত খ্রিস্টান মতবাদের প্রতি পক্ষপাতপুষ্ট ছিল এবং খ্রিস্টান ধর্ম প্রচার করার উদ্দেশ্যেই এই পত্রিকাটি ছাপা হতো এবং এই পত্রিকাটি 1818 সালের 23শে মে থেকে 1841 সাল পর্যন্ত স্থায়ী ছিল। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন, দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মার্সম্যান। মার্সম্যান ছিলেন দিগদর্শন পত্রিকার সম্পাদক। এটি 1818 সালে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে প্রকাশিত হয়েছিল এবং এটি বাংলা এবং ইংরাজি দুটি ভাষাতেই প্রকাশিত হতো এবং এটি ছিল বাংলা ভাষার প্রথম সাময়িকী এবং এটি মাসিক পত্রিকা আকারেও প্রকাশিত এটি ছিল মাসিক পত্রিকা এবং প্রতি সংখ্যায় প্রায় 400 কপি এটি প্রকাশিত হতো। তাহলে যদি প্রশ্ন আসে বাংলা ভাষার প্রথম সাময়িকী কী ছিল, উত্তর হবে দিগদর্শন। এবং এই দিগদর্শন কী ধরনের পত্রিকা ছিল, সাপ্তাহিক, দৈনিক না মাসিক? উত্তর হবে মাসিক। এবং এই কোন কোন ভাষায় প্রকাশিত হতো, বাংলা এবং ইংরাজি। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন, বঙ্গাল গেজেট এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে গঙ্গাকিশোর ভট্টাচার্য। গঙ্গাকিশোর ভট্টাচার্য ছিলেন বঙ্গালী পত্রিকার সম্পাদক। এটি 1818 সালের 16ই মে কলকাতা থেকে প্রথম প্রকাশিত হয় এবং এটি প্রথম বাঙালিদের দ্বারা
বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্র এবং গঙ্গাকিশোর ভট্টাচার্য ছিলেন প্রথম বাঙালি সাংবাদিক এবং এই পত্রিকার প্রধান উৎসাহদাতা ও পৃষ্ঠপোষক ছিলেন ভারত পথিক রাজা রামমোহন রায়। রামমোহন রায়ের পৃষ্ঠপোষকতা এবং উৎসাহেই এই পত্রিকাটি প্রকাশিত হতো। তাহলে যদি প্রশ্ন আসে প্রথম বাঙালি সাংবাদিকের নাম কি, উত্তর লিখবে গঙ্গাকিশোর ভট্টাচার্য। আর যদি প্রশ্ন আসে বাঙালিদের দ্বারা বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি, উত্তর বঙ্গাল গেজেট, যার সম্পাদক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, সংবাদ কৌমুদী এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়, অ্যাকচুয়ালি রাজা রামমোহন রায় ছিলেন এর মালিক, সম্পাদক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। রামমোহনের প্রচেষ্টায় এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। এটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা যেটি কলকাতা থেকে প্রকাশিত হতো। এই পত্রিকাটি মূলত হিন্দু ধরনের কুসংস্কার, পৌত্তলিকতা এইসবের বিরুদ্ধেই এই পত্রিকায় লেখা হতো এবং সতীদাহ প্রথার বিপক্ষে এই পত্রিকায় ব্যাপকভাবে লেখা হতো এবং এই পত্রিকায় এতটাই লেখা হতো যার ফলস্বরূপ আন্দোলন গড়ে ওঠে, জনমত গড়ে ওঠে। 1829 সালে সতীদাহ প্রথা বিলুপ্ত হয়ে যায় ভারতবর্ষ থেকে এবং এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল 1821 সালে। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, সমাচার চন্দ্রিকা এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। রাজা রামমোহন রায়ের সঙ্গে মতবিরোধ হলে তিনি সংবাদ কৌমুদী ছেড়ে সমাচার চন্দ্রিকা পত্রিকা প্রকাশিত করেন এবং এই পত্রিকাটি প্রথমে একটা সাপ্তাহিক পত্রিকা ছিল সমাচার চন্দ্রিকা, যেটি প্রকাশিত হয়েছিল প্রথম 1822 সালে। 1822 সালে প্রথম সমাচার চন্দ্রিকা প্রকাশিত হয়। প্রথমে সাপ্তাহিক হলেও এটি পরবর্তীকালে সপ্তাহে 2 দিন প্রকাশিত হতো। তাহলে যদি প্রশ্ন আসে যে সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন, উত্তর লিখবে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। সমাচার চন্দ্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল? 1822 সালে। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, পার্থেনন পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন পার্থেনন পত্রিকার সম্পাদক। 1830 সালে এই পার্থেনন পত্রিকা প্রকাশিত হয়েছিল। এই পার্থেনন নামটা তিনি নিয়েছিল গ্রিক জ্ঞান ও বুদ্ধির দেবী এথেনা, তিনি তার যে মন্দির সেই মন্দিরটাকে বলা হতো পার্থেনন। এই পার্থেনন নামটা তিনি সেখান থেকে নিয়েছিলেন, হেনরি ডিরোজিও। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক। 1831 সালে এটি প্রকাশিত হয়েছিল। এটি একটি সাপ্তাহিক পত্রিকা ছিল এবং 1839 সালে এটি সাপ্তাহিক থেকে দৈনিক হয়ে যায় এবং এটিই ছিল বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র এবং এটি কলকাতা থেকে প্রকাশিত হতো এবং নীল বিদ্রোহের সময় মানুষের সহানুভূতি আদায় করার জন্য এই পত্রিকা নীল চাষিদের পক্ষে লেখালেখি করত। এমনকি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও এই পত্রিকায় লেখালেখি করতেন। তাহলে যদি প্রশ্ন আসে বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্রের নাম কি, উত্তর লিখবে সংবাদ প্রভাকর। প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে গিরিশ ঘোষ। আমরা সকলে সতীশ
হরিশ মুখোপাধ্যায়ের নাম শুনেছি, কিন্তু হরিশ মুখোপাধ্যায় এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন না। হরিশ মুখোপাধ্যায় ছিলেন দ্বিতীয় সম্পাদক। 1853 সালে প্রথম হিন্দু পেট্রিয়ট পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। তখন সম্পাদনা করতেন গিরিশচন্দ্র ঘোষ। 1853 সাল থেকে 1855 সাল পর্যন্ত গিরিশচন্দ্র ঘোষ এই পত্রিকার সম্পাদক ছিলেন। 1855 সালে হরিশ মুখোপাধ্যায় সম্পাদক হন এবং 1861 সাল পর্যন্ত তিনি এই পত্রিকার সম্পাদক ছিলেন। এবং এই পত্রিকায় মূলত নীল চাষিদের দুরবস্থার কথা তুলে ধরা হয়েছিল। এবং 1861-62 সালে এই পত্রিকার মালিকানা ছিলেন এর মালিক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? একটা বিখ্যাত পত্রিকা তত্ত্ববোধিনী পত্রিকা, এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকার সম্পাদক ছিলেন, মানে দেবেন্দ্রনাথ ঠাকুরের নামটাই বেশি প্রচলিত, কিন্তু এর প্রথম সম্পাদক ছিলেন কিন্তু অক্ষয় কুমার দত্ত। এবং এটি অ্যাকচুয়ালি এই তত্ত্ববোধিনী পত্রিকা অ্যাকচুয়ালি ছিল ব্রহ্ম সমাজের তত্ত্ববোধিনী সভার মুখপাত্র, এবং এটি বাংলা ভাষায় প্রকাশিত হতো এবং কলকাতা থেকেই প্রকাশিত হতো এটা। তাহলে যদি প্রশ্ন আসে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, কিন্তু প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। আর যদি প্রশ্ন আসে তত্ত্ববোধিনী সভার মুখপাত্রের নাম কি? উত্তর লিখবে তত্ত্ববোধিনী পত্রিকা। এবং এটি কত সালে প্রকাশিত হয়েছিল? 1843 সালে। 1843 সালে প্রথম তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, বেঙ্গলি ইন্ডিয়ান মিরর এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন ছাড়াও আরও অনেকেই এই পত্রিকার সম্পাদনা করেছিলেন। কেশবচন্দ্র সেনের নামটাই বেশি করে উল্লেখযোগ্য, এবং 1861 সালে এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। তাহলে ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1862 সালে বেঙ্গলি পত্রিকা সম্পাদনা করতেন। তবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই পত্রিকার সম্পাদনা করলেও এর প্রতিষ্ঠাতা ছিলেন গিরিশ ঘোষ। প্রথমে এই পত্রিকাটি দৈনিক আকারে প্রকাশিত হতো, পরবর্তীকালে এটি একটি সাপ্তাহিক পত্রিকা পরিণত হয়। তাহলে যদি প্রশ্ন আসে বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এটা সেই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যিনি 1876 সালে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু বলা হতো বাংলার মুকুটহীন রাজা। তার লেখা একটি বিখ্যাত বই এ নেশন ইন মেকিং। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ ছিলেন অমৃতবাজার পত্রিকার সম্পাদক, যে পত্রিকাটি 1868 সালে প্রকাশিত হয়েছিল। এটি কলকাতার সঙ্গে কটক, রাঁচি এবং এলাহাবাদ থেকে প্রকাশিত হতো, এবং এই পত্রিকাটি 123 বছর স্থায়ী ছিল। এবং 123 বছর স্থায়ী থাকার পর 1991 সালে এই পত্রিকাটি বন্ধ হয়ে যায়, অর্থাৎ স্বাধীনতার পরেও দীর্ঘদিন এই পত্রিকা চালু ছিল। তাহলে যদি প্রশ্ন আসে অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর লিখবে শিশির কুমার ঘোষ। আর যদি প্রশ্ন আসে অমৃতবাজার পত্রিকা কত সালে প্রকাশিত হয়েছিল? 1868 সালে। এবং এই পত্রিকা কবে বন্ধ হয়ে যায়? 1991 সালে। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, সুলভ সমাচার। সুলভ সমাচার পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন ছিলেন সুলভ সমাচার পত্রিকার
সম্পাদক। এটি কলকাতা থেকে প্রকাশিত হতো এবং এটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা এবং এটি বাংলা ভাষায় প্রকাশিত হতো। এর নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটি খুব সুলভ, অর্থাৎ অল্প মূল্যে এই পত্রিকাটি পাওয়া যেত। তাহলে সুলভ সমাচার পত্রিকার সম্পাদক কেশবচন্দ্র সেন। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছাড়াও আরও অনেকেই এই পত্রিকা সম্পাদনা করেছিলেন। আমরা পরবর্তীতে অন্য কোনো ক্লাসে সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং এই বঙ্গদর্শন ছিল একটি মাসিক সাহিত্য পত্রিকা যেটি বাংলা ভাষায় প্রকাশিত হতো এবং প্রথম প্রকাশিত হয়েছিল 1872 সালে। কিছুদিন রবীন্দ্রনাথ ঠাকুরও এই পত্রিকা সম্পাদনা করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত উপন্যাস চোখের বালি, এই চোখের বালি উপন্যাসটি এই বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাহলে যদি প্রশ্ন আসে চোখের বালি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, উত্তর লিখবে বঙ্গদর্শন পত্রিকায়। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এই দ্বিজেন্দ্রনাথ ঠাকুর কিন্তু ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড়দা। দেবেন্দ্রনাথ ঠাকুরের সবথেকে বড় সন্তানের বড় ছেলের নাম ছিল দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এই দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ভারতী পত্রিকা সম্পাদনা করেছিলেন এবং এই ভারতী পত্রিকা প্রকাশিত হয়েছিল 1877 সালে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বড়দিদি এবং রবীন্দ্রনাথের ভানুসিংহ ঠাকুরের পদাবলী এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন, তত্ত্বকৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে শিবনাথ শাস্ত্রী। শিবনাথ শাস্ত্রী ছিলেন তত্ত্বকৌমুদী পত্রিকার সম্পাদক। এটি 1878 সালে প্রকাশিত হয়। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিশোর কুমার মিত্র। কিশোর কুমার মিত্র ছিলেন সঞ্জীবনী পত্রিকার সম্পাদক, যেটি 1883 সালে প্রকাশিত হয়েছিল এবং এটি একটা জাতীয়তাবাদী বাংলা সাপ্তাহিক ছিল এবং কুসংস্কার বিরোধী এবং নারী অধিকার রক্ষা করাই ছিল এই পত্রিকার উদ্দেশ্য। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অরবিন্দ ঘোষ। ঋষি অরবিন্দ ঘোষ বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন। এই পত্রিকাটি 1905 সালে প্রকাশিত হয়েছিল এবং ঋষি অরবিন্দু এর পত্রিকার সম্পাদক হলেও এই পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন বিপিনচন্দ্র পাল। বিপিনচন্দ্র পাল বন্দে মাতরম পত্রিকা প্রতিষ্ঠা করেন এবং এটি ছিল একটি ইংরাজি সাপ্তাহিক পত্রিকা যেটি কলকাতা থেকে প্রকাশিত হতো। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভূপেন্দ্রনাথ দত্ত। ভূপেন্দ্রনাথ দত্ত ছিলেন যুগান্তর পত্রিকার সম্পাদক। এই ভূপেন্দ্রনাথ দত্ত কিন্তু ছিলেন স্বামী বিবেকানন্দের ভাই এবং এই যুগান্তর পরে সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সন্দেশ পত্রিকা সম্পাদনা করতেন, সুকুমার রায়ের বাবা। এবং এই পত্রিকাটি 1913 সালে প্রকাশিত হয়েছিল। এই পত্রিকাটি এখনও আছে, বর্তমানে সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায় এটি প্রকাশিত করেন। পরের প্রশ্ন, সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রমথ চৌধুরী।
প্রমথ চৌধুরী সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন, যিনি বীরবল ছদ্মনামে লিখতেন, এবং 1914 সালে প্রথম সবুজপত্র পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। আমরা এই প্রমথ চৌধুরী, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে জামাই হতো, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে ইন্দিরা দেবীকে বিয়ে করেছিলেন প্রমথ চৌধুরী। এবং এই পত্রিকার একটি বিশেষত্ব ছিল, এই পত্রিকা কোনো বিজ্ঞাপন এবং ছবি প্রকাশিত হয়নি, এবং এটি মাসিক পত্রিকা, যেটি বাংলা ভাষায় প্রকাশিত হতো, এবং এখানে চলিত ভাষা রীতি চালু হয়েছিল এই পত্রিকার, এবং 1914 সালে চালু হলেও এটি 1927 সালে বন্ধ হয়ে যায়। এই সবুজপত্র প্রকাশিত হওয়ার পরই রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্য এখানে চলিত ভাষায় লেখা শুরু করেন। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? ধূমকেতু, এই প্রশ্নের সঠিক উত্তর হবে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম ছিলেন ধূমকেতু পত্রিকার সম্পাদক। এই পত্রিকাটি 1922 সালে প্রকাশিত হয়েছিল। এটি ছিল একটি বাংলা অর্ধ সাপ্তাহিক পত্রিকা, এবং এই পত্রিকায় আনন্দময়ীর আগমনে নামে একটা লেখা প্রকাশিত হয়েছিল, যেটা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম, যে কারণে তাকে জেলে যেতে হয়েছিল। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ব্রহ্মবান্ধব উপাধ্যায় ছিলেন সন্ধ্যা পত্রিকার সম্পাদক। এই ব্রহ্মবন্ধু উপাধ্যায়কে আমরা সকলেই চিনি। আমরা যে জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা হয়, এই রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধিটা দিয়েছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তাহলে যদি প্রশ্ন আসে সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধি কে দেন? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। বিভিন্ন কারণে সমস্যা হয়েছে একটু শব্দে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। পরবর্তী ক্লাসগুলিতে যাতে এরকম অসুবিধা না হয় আমরা সেটা চেষ্টা করব। আর ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে জানাবে। আজ আর বেশি কথা নয়, আমরা খুব শীঘ্রই অন্য একটা বিষয় নিয়ে হাজির হব তোমাদের সামনে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো।